আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আমাদের আজকের নতুন আরেকটি বই আমরা হাতে নিয়ে চলে এসেছি। বইটির নাম হচ্ছে ঢাকাই মসলিন, ডক্টর আব্দুল করিমের লেখা। যাই হোক, আমরা প্রসঙ্গকথা থেকেই একদম শুরু করব। প্রসঙ্গকথা, তার পরবর্তীতে আমরা উৎসর্গ এবং পরবর্তীতে আমরা বই পাঠের ভিতর চলে যাব। যাই হোক, আমরা শুরু করছি। প্রথমে বলে রাখি, বই পাঠ করার ক্ষেত্রে অনেক সময় আমার জড়তা চলে আসে। মাঝে মাঝে আমি নিজের খেই হারিয়ে ফেলি, মানে হয়তো এক্সপ্রেশনের যে ব্যাপারটা, যেটা অভিব্যক্তির যে ব্যাপারটা, হয়তো মাঝে মাঝে অভিব্যক্তিটা একটু ভুল হলেও হতে পারে। তো যার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সাথে থাকার জন্য। আপনারা যারা অনেকে কষ্ট করে শুনছেন, আমি জানি এই ধরনের ভিডিও যার কাছে আসবে তার মধ্যে বেশিরভাগ মানুষই যতটা দ্রুত সম্ভব এই ভিডিওটি স্কিপ করবে। মানে বইপাঠের এত লং ভিডিও আসলে আমাদের কেউ চায় না। বাট আমি এটা জানি যে 100টা মানুষ থেকে একজন এই ভিডিওর একদম সম্পূর্ণ দেখবে বা সম্পূর্ণ শুনবে। আমি সেই মানুষগুলো চাই। আমার ওই যারা মানে এ ব্যাপারে আগ্রহী না, বই পাঠের ব্যাপারে, বই পড়াশোনা করার ব্যাপারে, জানার ব্যাপারে, প্লিজ আপনারা দূরে থাকুন। তারা দেখবেন বেশিরভাগই অনেক সময় নেগেটিভ টাইপের কমেন্ট করে, এবং আমি খুব ভালো পজিটিভ কিছু ফিডব্যাক পাচ্ছি আমার অনেক শুভাকাঙ্ক্ষীর কাছে, যারা কিনা ইতিমধ্যে আমার এখানে কমেন্ট করেছে। তাদের কমেন্টগুলো আমি দেখেছি, অনেক সময় রিয়্যাক্ট করেছি, অনেককে রিপ্লাই দিয়েছি বা রিপ্লাই দেইনি। তো যাই হোক, অত কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রসঙ্গ কথা, 1987 সালে ঢাকা শহরের বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে ঢাকার নগর জাদুঘর। ইতিমধ্যে নগর জাদুঘর তাদের সংগ্রহশালার কাজ শুরু করেছে, আয়োজন করেছে বেশ কটি প্রদর্শনীর, এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উপর প্রথম আলোকচিত্র সংকলনটি প্রকাশ করেছে বাংলা একাডেমির সহযোগিতায়। ঢাকার নগর চর্চা কেন্দ্র ঢাকা নগর জাদুঘরের অন্তর্গত প্রতিষ্ঠান। এর উদ্দেশ্য ঢাকা সংক্রান্ত একটি তথ্যভাণ্ডার গড়ে তোলা ও বই প্রকাশ করা, যা একাডেমিক ও সাধারণ পাঠক উভয়েরই প্রয়োজনে আসবে। এ বছর থেকে ঢাকা নগর চর্চা কেন্দ্র ঢাকা বিষয়ক একটি গ্রন্থমালা প্রকাশের সংকল্প গ্রহণ করেছে। বর্তমান বইটি এই গ্রন্থমালার পঞ্চম বই। একসময় ঢাকা শহর পরিচিত ছিল পৃথিবীময় মসলিনের কারণে। এশিয়া, ইউরোপ, এমনকি উত্তর আফ্রিকায়ও পণ্য হিসাবে কদর ছিল ঢাকাই মসলিনের। কোম্পানি আমলে শহর হিসাবে ক্ষয় শুরু হয় ঢাকার। অবনতি ঘটে মসলিন শিল্পের, এবং এক সময় বিলুপ্ত হয়ে যায় ঢাকার এই ঐতিহ্যবাহী মসলিন শিল্প। ঢাকা তথা বাংলাদেশের ঐতিহ্যবাহী এই শিল্প সম্পর্কে তেমন গবেষণা কিন্তু হয়নি। অধ্যাপক আব্দুল করিমই খুব সম্ভব বাংলা ভাষায় এ বিষয়ে প্রথম গ্রন্থ রচনা করেছিলেন। 1965 সালে বাংলা একাডেমি অধ্যাপক করিমের ঢাকাই মসলিন প্রথম প্রকাশ করে। 25 বছর পর ঢাকা নগর জাদুঘর বইটির নতুন মুদ্রণ প্রকাশ করেছে। ঢাকা গ্রন্থমালার পঞ্চম বই হিসেবে ঢাকাই মসলিনকে অন্তর্ভুক্ত করতে পেরে আমরা গর্বিত। বর্তমান সংস্করণে কোনো কিছুর পরিবর্তন করা হয়নি, এমনকি বানানের ক্ষেত্রেও সমতা রক্ষা করা হয়নি। তবে হিসেবের ক্ষেত্রে দশমিক রীতি ব্যবহৃত হয়েছে, কারণ পুরনো আনা পয়সার গণ্ডার প্রতীক চিহ্ন আধুনিক কম্পিউটার কম্পোজ পদ্ধতিতে নেই। এছাড়া লেখক যেখানে পূর্ব পাকিস্তান ব্যবহার করেছেন, সেখানে তা বাংলাদেশ পড়তে হবে। যাদের গবেষণার ফলে মধ্যযুগের বাংলার সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট আমাদের কাছে এখন স্পষ্ট, তাদের মধ্যে ডক্টর আব্দুল করিমের নামই প্রথমে উল্লেখ করতে হয়। বাংলার মধ্যযুগের ইতিহাসে এই নবদিগন্ত উন্মোচনে আব্দুল করিমের অবদান অসামান্য। শুধু তাই নয়, বাংলার সুলতানাতদের মুদ্রার বিশ্লেষণে নলিনীকান্ত ভট্টশালীর পরই তার নাম উল্লেখযোগ্য। অধ্যাপক করিম রচিত বাংলার ইতিহাস সুলতানি আমলকে ঐতিহাসিকেরা বাংলার ইতিহাস রচনার ক্ষেত্রে একদিক নির্দেশক স্তম্ভ বলে উল্লেখ করেছেন। এ পর্যন্ত অধ্যাপক করিমের প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা প্রায় শতাধিক। ঢাকাই মসলিন ছাড়া তার অন্যান্য কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সোশিয়াল হিস্টোরি অফ মুসলিমস ইন বেঙ্গল, মুর্শিদ কুলি খান অ্যান্ড হিজ টাইমস ও বাংলার ইতিহাস। অধ্যাপক করিম ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপনা করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন দীর্ঘদিন। বর্তমানে তিনি যুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের সঙ্গে। ঢাকা নগর জাদুঘর তার ঢাকা দি মুঘল ক্যাপিটাল বইটি প্রকাশেরও পরিকল্পনা গ্রহণ করেছেন। মুনতাসির মামুন, গ্রন্থমালা সম্পাদক, ঢাকা গ্রন্থমালা। বইটির উৎসর্গ করেছেন মরহুম মুন্সী আব্দুল করিম সাহিত্য বিশারদ স্মরণে। এবার একটু আমরা প্রথম সংস্করণের ভূমিকা একটু পড়ি আব্দুল করিমের।
বর্তমানকালে ঢাকাই মসলিন জনশ্রুতির পর্যায়ে এসে পড়েছে। এর নাম এবং এর সম্পর্কে কয়েকটি মুখরোচক গল্প ছাড়া আর বিশেষ কিছুই শিক্ষিত অশিক্ষিত বাঙালিদের মনে নেই। এমত অবস্থায় বাংলা ভাষায় ঢাকার মসলিন শিল্পের ইতিহাস রচনা করা কোনো কৈফিয়তের অপেক্ষা রাখে না। অনেক আগেই এদিকে বাঙালি গবেষকদের নজর দেওয়া উচিত ছিল। মসলিনের ইতিহাস রচনায় সম্পূর্ণ সফলতা লাভ করার দাবি করি না। বইখানির গুণাগুণ বিচারের ভার পাঠকদের উপর রইল। পণ্ডিতেরা আরও ব্যাপক গবেষণায় অনুপ্রাণিত হইলেই আমার পরিশ্রম সার্থক হবে। মসলিন শিল্পের ইতিহাস রচনায় যেসব অগ্রবর্তী পণ্ডিতের কাছে ঋণী, যথাস্থানে তাদের স্বীকৃতি দেয়া হয়েছে, কিন্তু এ ডেসক্রিপটিভ অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট অফ কটন ম্যানুফ্যাকচার অফ ঢাকা বইটির বিশেষভাবে উল্লেখ না করে পারা যায় না। বইটির নাম আমি আবার বলছি, এ ডেসক্রিপটিভ অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট অফ দ্য কটন ম্যানুফ্যাকচার অফ ঢাকা বইখানের বিশেষভাবে উল্লেখ না করে পারা যায় না। ওই বইখানেই ঢাকায় মসলিন শিল্পের একমাত্র পূর্ণাঙ্গ ইতিহাস। বইখানির সাহায্য না পেলে হয়তো আমার প্রচেষ্টা অপূর্ণ থেকে যেত। বইখানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে নাই এবং মনে হয় পূর্ব পাকিস্তানের কোথাও নাই। বিলাতেও বইখানি দুষ্প্রাপ্য, সুতরাং এর পূর্ণ মুদ্রণ এবং বাংলা অনুবাদ হওয়া বাঞ্ছনীয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দলিলগুলো বিলাতের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে রক্ষিত আছে। কমনওয়েলথ স্কলারশিপ কমিশন প্রদত্ত বৃত্তি নিয়ে 2 বছর বিলেত থাকাকালে দলিলগুলো সংগ্রহ করেছি। বিলাতের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন এবং ইন্ডিয়া অফিস লাইব্রেরির কর্তৃপক্ষের কাছে এজন্য আমি বিশেষভাবে ঋণী। বন্ধুবর অধ্যাপক আহমেদ শরীফ সাহেব পাণ্ডুলিপিখানি পড়ে এবং উন্নতি সাধনে যথেষ্ট সাহায্য করেছেন। কৃতজ্ঞতা স্বীকার করে বন্ধুত্বের অবমাননা করব না। ঢাকা বিশ্ববিদ্যালয় 20 বৈশাখ 1372, আব্দুল করিম। এবার একটু প্রকাশকের কথাটা আমরা একটু পড়ি। বইটির প্রথম প্রকাশকাল 1965, দ্বিতীয় প্রকাশকাল 1990। আমি দুঃখিত, দ্বিতীয় প্রকাশকাল 1990 সালের পর থেকে বইটি বাজারে ছাপা ছিল না। দীর্ঘ প্রায় 20 বছর যাবৎ লেখকের মৃত্যুর পর তার সুনামধন্য পুত্র সৈয়দ শেখুল ইসলাম এর অনুরোধে এবং আমার প্রতিষ্ঠানের আগ্রহে ঢাকাই মসলিন বইটি ঢাকার শুধু ইতিহাস রচনা নয়, ঢাকার ইতিহাসের একটি দলিল হিসেবে পাঠক সমাজে সমুদ্রিত হয়ে গবেষণার কাজে লাগবে। আমি বইটি সম্পর্কে সামান্য আলোচনা করার কথা মনে করে কয়েকটি পঙ্গক্তি লিখছি। বাংলাদেশের তাঁতি সমাজের জীবন এতটা দুঃখ কষ্টের দরিদ্রতার মধ্যে অতিবাহিত হয়েছে যা ভাষায় বর্ণনা করা যাবে না। অথচ ব্যবসা বাণিজ্য তৎকালীন সময় তাঁতি সমাজ অর্থনীতির ক্ষেত্রে বিশেষ অগ্রণী ভূমিকা রেখেছিল। সেই সময় সবচেয়ে বেশি রাজস্ব আয় আসে মসলিন কাপড় রপ্তানিতে করে। ঢাকায় মসলিন কাপড়ের সুনাম ছিল। এশিয়া, ইউরোপ, এমনকি উত্তর আফ্রিকায়ও মসলিনের কদর ছিল। কোম্পানি আমলে মসলিনের অবনতি ঘটে এই শিল্পের এবং তা বিলুপ্ত হয়ে যায়। অথচ তাঁতিরা এত পরিশ্রম করার পরও তাহাদের উপর কোম্পানির লোকদের নির্যাতন চলত অনবরত। রাত দিন পরিশ্রম করে মসলিন কাপড় বুননের পরও সঠিক মজুরি দাম দেশি বিদেশি কারোর নিকট থেকে সঠিক শ্রমের মজুরি পেতেন না বলে এই শিল্পের ধ্বংসের আরেকটি কারণ বলে মনে হয় অনেক ঐতিহাসিকের মতে। এই ছিল প্রকাশকের কথা। আমরা একটু সূচিপত্রটা একটু আলোচনা করে রাখি, কারণ এটা আমি কোনো মার্ক করে রাখবো না। এটা ভূমিকা এবং প্রকাশকের কথা, এই ব্যাপারে একটা হেডিং দিয়ে আমি ভিডিওটি পাবলিশ করে রাখবো আর কি। তো যার জন্য সূচিপত্রটা আমরা একটু পড়ে রাখি। যারা এই বইটি পাঠ শুনতে চান বা শুনতে আগ্রহী, তারা যদি এই আমার সূচিপত্র এবং প্রকাশকের কথা, লেখকের কথা, এই ব্যাপারগুলো যদি মানে পড়তে পারেন বা শুনতে পারেন, তাহলে আপনার একটা ধারণা জন্মাবে যে আসলেই কি এই বইটি আমার শোনাটা কতটুকু যুক্তিপযুক্ত। এবং আমি বিশেষ করে এই বইটি হাতে নিয়েছি, এর কারণটা হচ্ছে যে আমি যা দেখলাম যে আমাদের আশেপাশে আসলে ইউটিউবের মধ্যে তো অনেক ধরনের কন্টেন্ট আছে, তবে আমাদের এই মসলিন নিয়ে তেমন কোনো কন্টেন্টই নাই। মসলিন নিয়ে শর্ট কিছু ভিডিও আপনি পাবেন 5 মিনিটের 10 মিনিটের, বাট এটা দিয়ে হয়তো আপনি মাস যে পিপলটা, ম্যাক্সিমাম যে পিপলটা, তাদের হয়তো আপনি আগ্রহটা পূরণ করতে পারবেন। বাট আমাদের সমাজের মধ্যে বেশ কিছু অতি আগ্রহী আমরা মানুষজন মানে আছি, জানি না আমি এর ভিতর পড়ি কিনা, অতি আগ্রহী মানুষজন আমি বলবো, যে যারা কিনা জ্ঞানের ব্যাপারে বা কোনো কিছু একটা জানার ব্যাপারে যখন তার মনে হয়েছে যে না আমার এই ব্যাপারটি সম্বন্ধে জানা দরকার, সেই ব্যাপারে বেশ কয়েকটা বই কন্টেন্ট বা এই জাতীয় কিছু উনি পড়ে রাখবে আর কি। যাই হোক, আমরা একটু সূচিপত্রটা দেখব। আচ্ছা, আমরা একটু সূচিপত্রের দিকে একটু চোখ বুলাই। আমরা প্রথম অধ্যায়ে পড়ব মসলিনের ঐতিহাসিক পটভূমিকা, দ্বিতীয় অধ্যায় মসলিনের বুনন প্রণালী, তৃতীয় অধ্যায় মসলিনের প্রকারভেদ, চতুর্থ অধ্যায় মসলিনের ব্যবসা, পঞ্চম অধ্যায়
চাষি, তাঁতি এবং মসলিন শিল্প সংক্রান্ত অন্যান্য কারিগরদের অবস্থা। ষষ্ঠ অধ্যায় মসলিন শিল্পের বিলুপ্তির কারণ। পরিশিষ্ট হচ্ছে মসলিন শিল্পের অবনতির কারণ সম্পর্কে 1844 খ্রিস্টাব্দে ঢাকার কমিশনার ডানবার কর্তৃক লিখিত চিঠি এবং গ্রন্থপঞ্জি নির্ঘণ্ট। এই হচ্ছে আমাদের সূচিপত্র। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই বইটি কী নিয়ে হচ্ছে। এটি হচ্ছে আমাদের বাংলার প্রাচীন যে ঐতিহ্য, আমাদের বাংলার প্রাচীন ঐতিহ্য এবং বাঙালিদের সবচেয়ে আমি বলবো যে আমাদের যেটা মানে বলতে পারেন এটা আমাদের একটা আবিষ্কার, যেই আবিষ্কার কিনা পৃথিবীর অন্য কোনো দেশ এভাবে করতে পারেনি। এজন্য আমি মূলত আর ওই মসলিনের ইতিহাস সম্পর্কে জানানোর জন্য, অনেকেই যারা জানেন না তাদের জন্য বিশেষ করে আমি এই বইটি হাতে নিয়েছি। আমি জানি না আমি আপনাদের আশা আকাঙ্ক্ষা কতটুকু মানে পূর্ণ করতে পারবো বা কতটুকু পূর্ণতা দিতে পারবো, তবে আমি আশাবাদী হয়তো এই বইটি যারা শ্রবণ করবেন বা শুনবেন তাদের হয়তো অনেকেরই একটা ধারণা জন্মাবে আমাদের এই মসলিন সম্পর্কে। আসলে আমাদের মসলিনটা কী ছিল, কেন এই মসলিন আমাদের এত বিখ্যাত, কি এর পিছনে কি মানে গূঢ় রহস্য আছে। যাই হোক, এই ব্যাপারগুলোই আমরা জানবো। আপাতত আমি এখানেই থামাচ্ছি। এটা ছিল আমার একটা ভূমিকা পর্ব। আমরা পরবর্তীতে একদম সরাসরি পাঠে চলে যাব। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য ভালোবাসা ও শুভকামনা। এবং আমি আশা করছি আপনারা এই বইটি সম্পর্কে কতটুকু আগ্রহী, আপনারা যদি আমাকে একটু কমেন্ট করতেন যাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছায়, তাহলে আমি আরেকটু বেশি আগ্রহ ফিল করতাম আর কি। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য ভালোবাসা ও শুভকামনা।